ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রিদওয়ান শেব। দর্শক নিশ্চয়ই জানেন যে এনসিএল টি20 চলছে এবং একটা ম্যাচ বাকি, ফাইনালটা বাকি। রংপুর এবং ঢাকা মেট্রোর মধ্যকার ফাইনাল আগামীকাল শুরু। দারুণ একটা জমজমাট টুর্নামেন্ট আমরা লক্ষ্য করলাম। বিপিএল এর আগে একটা প্রস্তুতির মঞ্চ ছিল এই এনসিএল টি20। কেমন কাটলো এবারের এনসিএল টি20 এবং এর উপযোগিতা কিংবা আবেদনী বা কতটুকু হলো ক্রিকেটার এবং দর্শকদের কাছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আলোচনায় আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ডলার মাহমুদ। ধন্যবাদ ডলার ভাই, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। কেমন দেখলেন? আপনি ঢাকা বলছিলেন যে ঢাকা বিভাগের আপনি হেড কোচ ছিলেন। ঢাকা বিভাগ দুর্ভাগ্যবশত তারা প্লে অফ খেলতে পারেনি, নেট রান রেটের কারণে পঞ্চম স্থানে থেকে বিদায় নিয়েছে। ওভারঅল সব কিছু মিলিয়ে কেমন কাটলো এবারের এনসিএল টি20টা? খুব কাছ থেকে দেখেছি। আপনি যেটা বললেন, আমি একটা টিমের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছি। অবশ্যই সেদিক থেকে একটু হতাশার জায়গা আছে, আমার টিমটা আরও বেটার রেজাল্ট করতে পারতো। তবে ওভারঅল আমি যদি এই টুর্নামেন্টকে রেট করে আমি বলবো যে অবভিয়াসলি এই ধরনের টুর্নামেন্ট আরও বেশি প্রয়োজন বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমরা অফ দ্য রেকর্ড কথা বলছিলাম যে আসলে দেখে মনে হয়েছে, সত্যি কথা বলতে কি, বিপিএল যেরকম হয় অলমোস্ট কাছাকাছি এরকম হাইপ তুলেছে। তো আসলে সত্যি কথা বলতে কি, এই টুর্নামেন্টেই আসলেই ক্রিকেটার বের হবে। আপনার বিপিএলে আমরা যেটা দেখি যে বিদেশিরা গুরুত্বপূর্ণ জায়গায় খেলে এবং যারা রেকগনাইজ অলরেডি যারা আছে তারাও পারফর্ম করে। তো আসলে নতুন ছেলেগুলো আসলে কোত্থেকে আসবে, এরকম টুর্নামেন্ট হওয়ার কারণে কিন্তু আমরা বেশ কিছু প্লেয়ার দেখেছি যারা নাকি এই ফর্মেটের জন্য মনে হয়েছে না ঠিক আছে, এরা ভবিষ্যতে হয়তো ভালো প্লেয়ার হতে পারে। তো আমি এই জন্যই বলতেছি যে এই টুর্নামেন্ট থেকে কেন প্লেয়ার বের হবে। আপনার দেখবেন যে আমাদের দেশের বেশ কয়েকটা জায়গায় ধরেন এই ফর্মেটে আমাদের ঘাটতি আছে। তো এইখান থেকে বেশ কিছু প্লেয়ার চলে আসতে পারে। পেস বোলিং অলরাউন্ডার বলেন, তারপরে ওপেনার বলেন, আমরা যেখানে আর কি স্ট্রাগল করি। তো বেশ কিছু ইয়াং বাঞ্চ অফ গ্রুপ যারা আছে ভালো করছে। তো ইভেন আমাদের দেখবেন যে প্রিমিয়ার লিগেও কিন্তু এমন সময় হয় যেখানে গিয়ে শুধু স্পিনারদের প্রাধান্য থাকে। সেই স্পিনারগুলোই কিন্তু এখানে তাদের বল করতে গিয়ে কষ্ট হচ্ছে। আমরা সবসময় বলি যে আসলে ভালো ক্রিকেট যদি এবং আমরা যদি দেখি যে রান বোলারদের যে সেরা বোলার তালিকার মধ্যে কিন্তু আমরা পেসারদের আধিপত্য। হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনার যখন স্পিনটা আপনার মোটামুটি স্পোর্টিং হবে তখন স্পিনারের জন্য ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু তার মধ্যে ভালো করেছে তখন ওই স্পিনারের স্কিল বাড়াতে হবে ডেফিনেটলি। তো সেটাই হয়েছে। তো সেইটাই বলতেছি, যখন আপনার উইকেটটা ভালো হবে, রান হবে, এত কুইক খেলা হয়েছে, তার মধ্যে প্রথম দিকে আপনার উইকেটগুলো ভালো ছিল, তখন কিন্তু আপনার বলারদের স্ট্রাগল করতে হয়েছে। 200 রান করেছে আমার টিম, যেরকম আমাদের এগেন্স্ট টিম 206 করেছে, আমরা ওটা চেজ ডাউন করেছি। এভারেজ মোটামুটি কয়েকটা ম্যাচে দেখেছি যে 170-80 চেজ হয়ে গিয়েছে। তো এইটা ভালো। এরকম উইকেট যখন হবে আসলে প্লেয়ারদের কনফিডেন্স বাড়বে এবং বলারদেরও স্কিল বাড়বে যে আসলে আমার এখানে কি করতে হবে। তো অবভিয়াসলি একটু ব্রেক প্রয়োজন প্লেয়ারদেরও, এবং ধরেন উইকেটটা বারবার যেহেতু একই জায়গায় খেলা হচ্ছে, তো একটু বড় যদি করে টুর্নামেন্টটা হয়, আমি বলবো যে বিসিবিকে আমি থ্যাঙ্কস জানাবো এবং যে ইনিশিয়েটিভ নিয়েছে, যেভাবে হয় না কথাটা যে প্রচারের প্রসার, যেভাবে প্রচার করেছে আপনার, যে এটা ব্র্যান্ডিং করেছে। তো আমি শুনেছি যে অনেক ফ্র্যাঞ্চাইজি এখানে লাইভ টেলিকাস্ট হচ্ছে, আমি শুনেছি অনেক ফ্র্যাঞ্চাইজি এখানে ইন্টারেস্ট। তো এই টুর্নামেন্টে দিয়ে হয়তো বা দেখবেন যে আমাদের ক্রিকেটের জন্য আরো অনেক বেটার কিছু হয়তো বা নিয়ে আসতে পারে। এই প্রসঙ্গটিতে আসতে চাচ্ছিলাম যে একেবারে রেস্টলেস একটা অবস্থা ছিল একই সাথে উইকেটের এবং ক্রিকেটারদেরও, এবং তার ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করেছি যে প্লে অফের যে ম্যাচগুলো এখনো পর্যন্ত 3টা ম্যাচ হয়েছে, সর্বোচ্চ 146 উঠেছে এবং 119 রানও আমরা লক্ষ্য করলাম যে ডিফেন্ড করলো ঢাকা মেট্রো। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে, এবং একই সাথে যেহেতু ফ্লাডলাইট জটিলতা ছিল, আমরা রাতের আলোয় বিপিএল রাতের আলোয় হবে, অর্থাৎ ফ্লাডলাইটের আলোয় হবে, সেই জায়গাটা থেকে কিছুটা হলো আসলে এক্সপ্যান্ড করার প্রয়োজন আছে কিনা, বা একটা দীর্ঘ সূত্রিতার প্রয়োজন আছে কিনা অন্তত এনসিএল টি20। এক্স্যাক্টলি ওইটা আমি মেনশন করলাম যে একটু ব্রিথের প্রয়োজন হয়, যে আপনার ব্যাক টু ব্যাক খেলা হয়, আপনার 15 দিনের মধ্যে আপনার 10টা ম্যাচ খেলা কোয়াইট ডিফিকাল্ট। এখানে একটা ইনজুরি ইস্যু থাকে, সামনে আবার বিপিএল, স্বাভাবিক একটা এখানে ফাইন্যান্সিয়াল বিষয় থাকে। তো আমি অনেকটাই ক্রেডিট দিব আপনার বিসিবি এবং গ্রাউন্ডসম্যানদের। আপনার যেভাবে উইকেট বানিয়েছে, স্বাভাবিকভাবেই এতদিন খেলা হলে একটু একটা ম্যাচ এরকম হতে পারবে। আমরা ওটাও জানি যে শেষের দিকে এসে হয়তো বা উইকেট হয় যে একটু স্লো হয়ে যাবে, ঘাসটা অবভিয়াসলি ওইভাবে গ্রো করতে পারবে না। তো তারপরে আমি বলবো ওভারঅল যেভাবে মেনটেন করেছে, আমি বলবো যে দারুণ সফলভাবে টুর্নামেন্ট হচ্ছে। এবং
যেহেতু আপনার এরকম উইকেটে আপনার কন্টিনিউয়াসলি খেলা হচ্ছে, দেখবেন যে একটা উইকেটে খেলা হলে পাশের যে উইকেটগুলো হয় ওই উইকেটগুলো ওইভাবে আপনার প্রিপেয়ার করতে পারে না। তো সেই জন্যই যদি একটু বড় করে হয় আর একটু ভেন্যু বাড়ায়, মানে যদি বাড়াতে পারে বিসিবি, আমার মনে হয় আরও বেটার হবে টুর্নামেন্টটা, ধরেন কোয়ালিটিটা আরও বেটারমেন্ট হবে। জি, দর্শক প্রিয়তাটা কেমন দেখলেন আপনি? সিলেটে খুব বেশি জানি আমরা যে একটা রিমোট জায়গাতে আসলে স্টেডিয়ামটা, সেই জায়গাটা থেকে তুলনামূলকভাবে আপনার কাছে কি মনে হচ্ছে দর্শক প্রিয়তা কতটুকু অর্জন করতে পেরেছে? মানে দর্শকের মধ্যে একটা তো আকাঙ্ক্ষা বা আমি সিলেটে আমরা জানি যে ওখানকার মানে স্পোর্টস খুব লাভার, স্পোর্টস পছন্দ করে। তবে যেহেতু এটা আপনার টেলিকাস্ট হয়েছে, আমরা দেখেছি যে আপনার ইউটিউব বলেন, টিভিতে ম্যাক্সিমাম জায়গায় খেলাটা দেখেছে, দর্শক খুব একটা বেশি আসেনি। তবে টুর্নামেন্টটা মানে যেভাবে আপনার শুরু হয়েছে এবং যেভাবে চলতেছে, মানে সেই দিক দিয়ে আমি মনে করবো যে হয়তো বা ভবিষ্যতে এটা হয়তো বাংলাদেশে আরও বিভিন্ন জায়গায় যদি স্প্রেড হয়ে যায়, তাহলে হয়তো বা দর্শকের মানে ইনভলভমেন্টটা আরও বেশি থাকবে, মাঠে এসে হয়তো বা খেলা দেখে, স্টেডিয়ামে এসে খেলাটা দেখতে পারবে। জি, আপনি নিজের কথা বলছিলেন যে ঢাকা ডিভিশনের আপনি হেড কোচ ছিলেন। ক্রিকেটারদের অনুভূতিটা কেমন ছিল, বা ক্রিকেটাররা কতটুকু আসলে উচ্ছ্বসিত ছিলেন এই এনসিএল টি20 কে ঘিরে? না, এটা শুধুমাত্র ক্রিকেটার না, এবং আমাদের ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট যারা সবাই, মানে এটা একটা আপনার কি বলে যে অটোমেটিক না, একটা চাওয়া ছিল যে এই ধরনের টুর্নামেন্ট হোক ডোমেস্টিক্যালি। তো প্লেয়াররা তো ডেফিনেটলি হ্যাপি, এবং যারা ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সবাই আর কি খুশি যে আসলে এই টুর্নামেন্টটা খুব শর্ট টাইমের মধ্যে করেছে এবং সফলভাবেই আল্লাহর রহমতে শেষ হবে। তো ক্রিকেটের মধ্যে আগ্রহ ছিল, কারণ স্বাভাবিক আমরা দেখেছি যে আপনার বিপিএল এর আগে আমাদের এর আগের যে স্কেজুল ছিল আমাদের 4 ডে খেলে যেতে হতো। তো আসলে ওটা একটা ক্রিকেটারের জন্য এবং যারা ইনব্যালেন্স একটা অবস্থা এবং ফ্র্যাঞ্চাইজি যারা থাকে তাদের জন্য একটা মানে সমস্যা তৈরি হয়। তো সেই অর্থে আমি বলবো যে একদম পারফেক্ট টাইমে টুর্নামেন্ট হয়েছে, এবং এটা টি20 খেলে বিপিএল খেলতে যাচ্ছে। তো প্লেয়ারদের জন্য অবশ্যই এটা একটা মানে আমি বলবো যে ভালো একটা দিক হবে, গিয়ে যাতে করে ওই এনভায়রনমেন্টের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবে। এবং আমরা লক্ষ্য করলাম যে ন্যাশনাল টিমের অনেক ক্রিকেটাররাই তারা খেলেছেন। সাধারণত তারা ঘরোয়া লিগগুলো খেলতে তাদের অনীহা থাকে, স্পেশালি যদি এনসিএল এর কথা বলি বা বিপিএল এর কথা বলি। আমরা তামিমকে লক্ষ্য করেছি, মুস্তাফিজুর রহমান খেলেছেন, মুশফিক খেলেছেন, অনেক জাতীয় দলের ক্রিকেটাররা খেলেছেন। সেই জায়গাটা থেকে আপনার কাছে কি মনে হয় যে তারা কতটুকু স্ট্রাগল কিংবা তারা কতটুকু চ্যালেঞ্জের মুখে পড়েছেন নতুনদের সাথে খেলতে গিয়ে? নতুনদের কথা যেহেতু বললেন, অবশ্যই ন্যাশনাল টিম আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজে তারা বিজি ছিল, এবং যারা রেস্ট অফ দেম যারা ছিল, হ্যাঁ সবাই মানে যারা ছিল ইনজুরি ইস্যু বা অন্য আদার্স বিষয়ে আর কি প্রথম দিকে অ্যাভেলেবেল ছিল না, পরবর্তীতে এসে সবার মধ্যেই আগ্রহটা ছিল। এবং ইয়াং প্লেয়ারদের কথা আমি বলবো যে দেখবেন যে 19 থেকে বেশ কয়েকটা প্লেয়ার আসছে আমাদের। মানে আমি খুব সারপ্রাইজিং ছিল আমার জন্য যে ধরেন জাওয়াদ আবরার নামে একজন ছেলে 19-এর ওপেনার, সে এসে মানে খেললো, ও যেভাবে নিজের ক্যারেক্টার শো করলো। আসলে 19 থেকে এসে স্ট্রেসটা কিন্তু মানে টোটালি ডিফারেন্ট। মানে ওইখানে আপনার কি হয়, আবেগ কাজ করে, তারপরে আপনার হয় না মানে ব্লাডটা একটু বেশি গরম থাকে, কিন্তু এখানে আপনার অনেক প্লেয়ার আছে যারা জায়গাটা তুলনামূলকভাবে অনেক কম থাকে। হ্যাঁ, তারপরে আবার সিনিয়র এক্সপেরিয়েন্স থাকে, এরা আসলে জানে এখানে কিভাবে খেলতে হবে। তো ইয়াং প্লেয়ারের জন্য এটা মানিয়ে নেওয়া খুব একটু কঠিন হয়ে যায়, কিন্তু স্টিল দে অল আর ভেরি মাচ ক্যাপেবল, হাইলি ট্যালেন্টেড প্লেয়ার। তো কীভাবে অ্যাডজাস্ট করে সেটা দেখার বিষয় ছিল। আপনার আমাদের 19-এর অধিনায়ক, সেও ভালো প্লেয়ার, সেও ভালো খেলেছে। আমাদের একটা ইকবাল ইমন নামে একটা ছেলে পেস বলার, সেও খুব দারুণ খেলেছে, এবং মানে উদাহরণ দিলে অনেকেই আছে। তো আসলে এটাই হচ্ছে রাইট প্ল্যাটফর্ম, যেখানে এসে ইয়াং প্লেয়াররা নিজেদের প্রমাণ করতে পারবে। তো ওখান থেকে আর কি বোঝা যাবে যে আসলে এখানে কোন ম্যাটেরিয়ালটা আমাদের জন্য মানে ভালো দীর্ঘমেয়াদী তাকে নিয়ে পরিকল্পনা করা যায়। তো যত বেশি শুধুমাত্র একটা দুটো টুর্নামেন্ট না, আমি চাই যে এটা বিভাগীয়ভাবে এবং আদার্স জেলা পর্যায়ের জন্য এই ধরনের টুর্নামেন্টগুলো ছড়িয়ে যায়, যাতে আপনার এই ফরম্যাটটা আসলে মানে আমাদের বিসিবি বলেন বা বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা একটা দারুণ বিষয় হতে পারে। জি, আমাদের একটা একেবারে কমন প্রবলেম হলো আমাদের ন্যাশনাল টিমের হলো যেটা হচ্ছে যে পাওয়ার হিটিংয়ের একটা বড় রকমের ঘাটতি আমরা লক্ষ্য করি। আমাদের স্কোর 160 170-র বেশি, খুব বেশি ম্যাচ আমরা হয়তো বা খেলা হয় না। সেই জায়গাটা থেকে এই ধরনের টুর্নামেন্ট কতটুকু ভূমিকা রাখবে, এবং আপনি পাওয়ার হিটারদের লক্ষ্য করেছেন কিনা, এখান থেকে আসলে প্রসপেক্ট আছে কিনা পাওয়ার হিটারদের? হ্যাঁ, ডেফিনেটলি। আপনি দেখবেন যে আসলে যে রান হয়েছে যেভাবে, নর্মালি আমরা মানে এরকমও আশা করিনি যে ধরেন আমরা যারা টিমের সঙ্গে ইনভলভ আছি, আমরা হয়তো বা মানে ভেবে নিয়েছিলাম যে উইকেটটা আসলে কেমন হয়, উইকেট ভালো হলেও হয়তো বা আমাদের অ্যাবিলিটি অনুযায়ী হয়তো বা রান হতে পারে 160-70 এরকম কাছাকাছি, কিন্তু লোকালিভাবেই এটা 200-র উপরে রান হয়ে গিয়েছে। তো এটা শুধুমাত্র সম্ভব, দেখবেন যে
আমাদের বিপিএলে যে 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 ধরনের খেলা হয় সেই ধরনের খেলা কিন্তু আমাদের যদি টি20-তে হয়, আপনি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দেখেন, ওয়েস্ট ইন্ডিজের উইকেটটা মানে খুব বেশি যে মানে ফ্ল্যাট ছিল তাও না, মানে একটু ট্রিকি ছিল। সেখান থেকে আমাদের কিন্তু এই ধরনের ম্যাচ আমরা জানি যে কিভাবে এই ম্যাচ আমাদের কন্ট্রোল করতে হয়। লো স্কোর হবে, আমাদের বলারে ওইটা ডিফেন্ড করবে। হ্যাঁ, তো যখন 200 হয়ে যাবে, 200-র উপরে হয়ে যাবে, তখন আমাদের জন্য মানে ব্যাটসম্যান এবং বলার দুজনের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। তো এটার উপর পুরোটা ডিপেন্ড করে আসলে উইকেটটা কেমন। আপনার উইকেটটা যদি ভালো হয়, পাওয়ার হিটার যারা আছে সে কনফিডেন্স পাবে যে সে তার স্ট্রেংথের মধ্যে যেন থাকতে পারে। যখন আপনার উইকেটটা ডাবল বাউন্স বা ডাবল পেস হবে, তখন সে আসলে বুঝতে পারবে না যে সে আসলে কোন ধরনের ক্রিকেট খেলবে। তো দেখবেন আমাদের টি20-র মধ্যেও কিছু কিছু প্লেয়ার আছে রানাবল খেলতে পছন্দ করে, মানে 150 160 আমাদের এই খেলাটা আমাদের বোঝা, কিন্তু যখনই এর থেকে বেশি রান হয়ে যাবে তখনই আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেইটার জন্যই বললাম যে এটা যখন বিভিন্ন জায়গায় হবে বা ফ্রেশ উইকেটে খেলা হবে, যে যার রোল আছে সে তার রোলটা যদি মানে সে ঠিকভাবে প্লে করতে পারে, সে আসলে বুঝতে পারবে যে না এটাই আমার খেলা। হয়তো বা প্রতিদিন সাকসেস হবে না, কিন্তু যেদিন সাকসেস হবে সে হয়তো বড় ইম্প্যাক্ট ফেলতে পারবে। জি, জাতীয় দলের ব্যস্ততা, ইন্টারন্যাশনাল ব্যস্ততা আপাতত শেষ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা লক্ষ্য করলাম যে টেস্ট এবং ওয়ানডেতে যদিও একটা তো হোয়াইট ওয়াশ হয়েছে এবং টেস্টে ড্র করেছে, কিন্তু টি20-তে কিছুটা কি সারপ্রাইজিং কিনা? টি20-তে তুলনামূলকভাবে আমরা লক্ষ্য করলাম যে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডটা একেবারে পরিচিত এবং শক্তিশালী স্কোয়াড রাদার দেন আপনার টেস্ট এবং ওয়ানডে। সেই জায়গাটা থেকে টি20-তে একেবারে হোয়াইট ওয়াশ করা, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের হোয়াইট ওয়াশ করা, সেটা কতটুকু আসলে আপনার কাছে মনে হয় যে অন্তত টি20 ফরম্যাটে বাংলাদেশের জন্য কতটুকু মানে উপকার হলো, কিংবা এর প্রসপেক্টটা কতটুকু? নিঃসন্দেহে ধরেন এই ফরম্যাটে বাংলাদেশে আমি বলবো যে সেরা সাফল্য। এটার জন্য আমি অবশ্যই বাংলাদেশ টিমের ম্যানেজমেন্টকে আমি ক্রেডিট দিতে চাই, যেভাবে টিমটাকে আপনার মানে চালিয়েছে। বিশেষ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল না, সেখান থেকেও মানে আপনার যেরকম পারফরমেন্স করেছে, এটা একটা জিনিস আমার মনে হয় যে ধরেন এই বিশ্বাসটা বা এই বিলিফটা থাকা প্রয়োজন যে দেখবেন যে আপনি ওয়ান্স ইউ প্লে ফর ন্যাশনাল টিম, আপনি একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার, কারণ আপনি কোথাও না কোথাও সেই রোলটা প্লে করে আসছেন, সেই জন্যই আপনাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। তো এই দায়িত্বটা আমার মনে হয় যে প্লেয়াররা খুব ভালোভাবে পালন করেছে। যখন আপনি ইনসাইডে যাবেন, আপনি নেশন হয়ে খেলবেন, আপনিই হচ্ছে সেরা প্লেয়ার। তো সেই জিনিসটা আমার কাছে মনে হয়েছে, সেটা খুব ভালোভাবে করেছে। ওয়েস্ট ইন্ডিজে যদি দেখেন যে মানে এরা স্বাভাবিকভাবে ওয়েস্ট ইন্ডিজকে টি20 হারানো, এটা ধরেন অস্ট্রেলিয়ার জন্য ডিফিকাল্ট, ইন্ডিয়ার জন্য ডিফিকাল্ট, কারণ আমরা জানি সারা বিশ্বে তারা ডমিনেট করে, তাদের প্লেয়াররা আসলে এই ফরম্যাটটা খেলতে খুব ভালো পছন্দ করে। তো সেই দিক দিয়ে আমি ফার্স্টে যেটা বললাম যে বাংলাদেশের নিঃসন্দেহে টি20-তে এই ফরম্যাটে সেরা সাফল্য যেভাবে খেলেছে। তো অবশ্যই মানে ধরেন এটা আবার প্রমাণ করে যে এই ফরম্যাটটা আসলে মানে সাহসের খেলা, এবং এই যে এনসিএল যেখানে হচ্ছে, যারা ভালো করছে তাদেরও আমার মনে হয় ইন ফিউচারে তাদেরও সুযোগ দেওয়া উচিত, যাতে করে মানে আমাদের টি20 আমরা পিছিয়ে আছি, তো সেই দিকটা জন্য আরও বেশি আমরা ইমপ্রুভ করতে পারি এবং এই মেসেজটা দিতে পারি যে ওয়ার্ল্ডে যেন আমরা এই ফরম্যাটেও আমরা আসছি, আমরা বড় বড় টিমকে চ্যালেঞ্জ জানাতে পারি। জি, এনসিএল নিয়ে আরও কিছু প্রশ্ন আছে আপনার কাছে, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, কিছুক্ষণের মধ্যে ফিরছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, ফিল্ম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা আলোচনা করছি এনসিএল নিয়ে। ডলার ভাই, বিপিএল এর যেহেতু প্রস্তুতির মঞ্চ বলা হচ্ছে এই এনসিএল টি20 নিয়ে, টি20কে, সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে সেটা কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে বিপিএলে? এনসিএল এর ক্রিকেটাররা কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারেন? অবশ্যই ইম্প্যাক্ট ফেলবে। আপনি দেখবেন যে কোনো টুর্নামেন্ট আপনার যখন শুরু হয়, তো ওই টুর্নামেন্টের সঙ্গে আপনার অ্যাডজাস্ট করতে গিয়ে কোনো প্লেয়ারের যদি প্রিপারেশন না থাকে, তো ওইটা অ্যাডজাস্ট করতে দেখা যায় মানে মিডল অফ টুর্নামেন্ট হয়, অনেক সময় এন্ড অফ টুর্নামেন্টও হয়ে যায়। তো এটা এই জন্যই কিছুটা হলেও হেল্প করবে, যদিও ডিফারেন্ট জায়গা বিদেশিরা থাকবে। বিদেশিদের চ্যালেঞ্জ জানাতে পারবে কিনা আপনার কাছে কি মনে হয় অন্তত এই টুর্নামেন্ট? আমরা অলরেডি তো আলোচনা করলাম যে এটা সাহসের খেলা, অবশ্যই আপনার সঙ্গে স্কিল থাকতে হবে। স্কিল তো ডেফিনেটলি আছে, তো ওইখানে আসলে ওই নার্ভটা ধরে রাখা এবং ওই সময় ওই প্রেশারটা কীভাবে হ্যান্ডেল করবে সেটা ইম্পর্টেন্ট। তবে যেভাবে এটা ধরেন যদি প্রিপারেশনের কথা বলা হয়, আমি বলবো যে অবশ্যই মানে আপনার 10-এ 10 সেই প্রিপারেশনটা হয়েছে, যাতে করে একই ফরম্যাট খেলা অলমোস্ট আমরা এই ধরনের উইকেটেই খেলবো। একটু বেটার উইকেট ছিল, ঘাটতি মনে হয় থেকেই যাবে যে ফ্লাড লাইটের আলোয় খেলতে না পারার যে ব্যাপারটা। হ্যাঁ, ধরেন যারা খেলছে এরা মোটামুটি অলমোস্ট ফ্লাড লাইটে যে খেলেনি তা না,
তবে হয়তোবা আপনার ওই পার্সেন্টেজ হিসাব করলে হয়তোবা আপনার 10 to 15% যারা আছে যারা এইখানে খেলেনি। তো এটা হ্যাঁ, এটা অবশ্যই একটু চ্যালেঞ্জের জায়গা, তবে আমি বলবো যে হয়তোবা সেটা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। আপনার দিনেও খেলা আছে, রাতেও খেলা আছে, তো এটা প্লেয়াররা জানে আসলে যে কীভাবে এটা নিজেদেরকে মানে অ্যাডজাস্ট করাতে হয়। তবে আমি বলবো যে প্রিপারেশন ওয়াইজ এবং যেহেতু টি-20 খেলতে যাচ্ছে, আমি বলবো যে অবশ্যই একটা ভালো জায়গায় আছে প্লেয়াররা। উইকেটের প্রসঙ্গে যদি আসি, বিপিএল এর উইকেট আমরা সবসময় আমরা লক্ষ্য করে থাকি যে এমনও গেছে, এমনও আমরা রিপোর্ট করেছি যে 130-35 এভারেজে রান উঠেছে। সাধারণত টি-20তে 4 ছক্কার দেখতে চায় মানুষজন, সেজন্যই মাঠে যায়। এবারের উইকেটের কাছে আপনার প্রত্যাশাটা কেমন থাকবে বিপিএল-এর? জি, বলতেছে যে ভালো উইকেট হবে। আসলে এটা প্রতিবারই শুনি, কিন্তু অনেক অনেক প্রতিবন্ধকতা থাকে। আসলে আপনার আমরা আলোচনা করছিলাম আসলে যে টাইমটা খেলা হয় বারবারই প্রসঙ্গটা আসে, আপনার সানলাইট ছাড়া আসলে উইকেট প্রিপেয়ার করা ডিফিকাল্ট। তারপরে আপনার যেহেতু আপনার একটু ফগি ওয়েদার থাকে, বিশেষ করে আপনার সিলেটে আমরা দেখেছি গতবার যে দুপুরের সময় আপনার লাইট নেই, সূর্য নেই, তো তখন আসলে উইকেট মেনটেন করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তবে চিটাগংয়েরটা ওভারঅল ভালো থাকে। এবার মিরপুরে হয়তোবা একটু প্রপার রেস্ট পেয়েছে, তো হয়তোবা আশা করছি যে মিরপুরে উইকেটটা ভালো হবে। তো 130-35 অবশ্যই টি-20তে এটা কোনো সময় আপনার স্ট্যান্ডার্ড না। যদি ভালো উইকেট হয় অবশ্যই সেটা হয়তো বা 160-70 এরকম হতে পারে। অবভিয়াসলি আসলে এটা চ্যালেঞ্জের জায়গা, মানে যে সময় খেলা হচ্ছে এই সময় আসলে আপনি ওই ধরনের উইকেট আপনি পাওয়া ডিফিকাল্ট। তারপরও যদি মেনটেন করতে পারে হয়তো বা ভালো কিছু আমরা আশা করতে পারি। যেহেতু জাতীয় দলের ক্রিকেটাররা সদ্যই ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে এসেছেন টি-20তে, সেটার একটা প্রভাব আমরা লক্ষ্য করব কিনা বিপিএলে যারা লোকাল ন্যাশনাল টিমের ক্রিকেটার রয়েছেন? না, আপনার আমরা গতবার থেকেই দেখেছি বেশ কয়েকটা টিম আপনার ইম্পর্টেন্ট জায়গাগুলোয় আমাদের লোকালদেরকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছে। আসলে হওয়া উচিত সেটা। তো ডেফিনেটলি এন্ড অফ দ্য ডে এটা আপনার ফ্র্যাঞ্চাইজির উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তো ন্যাশনাল টিমে যারা খেলছে এরা তো অবশ্যই গুরুত্বপূর্ণ প্লেয়ার, এরা অবশ্যই প্রাধান্য পাবে। আমি দেখতে চাই আসলে যারা এই এনসিএল টি-20 খেলে আসছে, কারণ আপনি আপনার প্রমাণের জায়গা আসলে তো মানে ইমিডিয়েটলি আপনি যদি এমন জায়গায় কাউকে প্রমাণ করতে দেন যেখানে মানে সব ধরনের প্রেশার আছে, হ্যাঁ, তো সেটা যদি আপনি আগে না দেখেন আসলে কি করেছে, তো আসলে তার উপর আপনি বিশ্বাসও রাখতে পারবেন না। তো এনসিএলে আমরা দেখতে পেরেছি বেশ কিছু প্লেয়ার যারা আছে, যারা ভালো করেছে, তারা যদি ইনিশিয়ালি ফেলও করে, আমার মনে হয় সেই বিশ্বাসের জায়গাটা থাকবে যে ফ্র্যাঞ্চাইজি বা সেই টিমের কর্তৃপক্ষদের না সে ভালো খেলে আসছে, হয়তো বা ভালো খেলতে পারে। তো আমি ন্যাশনাল টিমের পাশাপাশি আমি দেখতে চাই যে নতুন কিছু প্লেয়ার যারা আসবে তারা যেন বিপিএলে আর কি ভালো পারফর্ম করতে পারে। জি, একটু জাতীয় দল প্রসঙ্গে যেতে চাই। চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সামনে বাংলাদেশের, এবং এখনো পর্যন্ত সূচি কিংবা ভেন্যু চূড়ান্ত হয়নি। পাকিস্তানের কিছু ভেন্যুর কথা বাদ দিলে, যেহেতু হাইব্রিড মডেলই হচ্ছে, ভারতের ভেন্যুগুলো এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। সেই জায়গাটা থেকে বাংলাদেশ দলের বর্তমান যে অবস্থা, চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে প্রস্তুতি এবং তাদের এক্সপেক্টসটা কীরকম আপনার কাছে মনে হয়? প্রস্তুতি আসলে এখন তো মানে টি-20 নিয়ে, বিপিএল নিয়েই সবাই ব্যস্ত। তবে এটা টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে আসলে কিভাবে এটা মানে আপনার প্রস্তুতিটা হবে। তবে এটা অবশ্যই সেটা ইন্ডিয়াতে হোক বা আপনার পাকিস্তানে, ইন্ডিয়াতে হবেই না, মানে পাকিস্তান না হলে হয়তো শ্রীলঙ্কা, দুবাইতে চলে আসতে পারে সেটা। তারপরে আমাদের এশিয়ার মধ্যেই কন্ডিশনটা, তো আসলে এটা ডিপেন্ড করে আসলে আমরা ওই সময়টা আর কি কীরকম প্লেয়ার ফিট থাকে। কারণ বিপিএল খেলার পরে আপনার এটা দেখবেন যে অনেকগুলো ম্যাচ, তারপরে ইনজুরির একটা বিষয় থাকতে পারে, তো এটা অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করতেছে। কারণ দেখবেন যে আমাদের কিন্তু বড় বড় ইভেন্ট যখন আসে, বেশ কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার দেখা গেলো ইনজুরির কারণে হয়তো বা আমরা মিসিং হয়ে যেতে পারে। তো এটা টিম ম্যানেজমেন্টের একটু দেখা প্রয়োজন। অবশ্যই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করা, কিভাবে আসলে তারা ম্যাচগুলো খেলবে এবং এই টুর্নামেন্টের জন্য প্লেয়ারগুলোকে সেভ করতে পারবে। তো এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং ভালো খেলার বিষয়টা আসলে তো ধরেন পার্টিকুলার টাইমে আসলে টিম কীভাবে কীরকম খেলে। তবে আর আমরা সবসময় আমাদের প্রত্যাশা থাকে যে ওয়ানডেতে আর কি বাংলাদেশ ভালো টিম। তো এখন পর্যন্ত আসলে খুব মানে বড় ইভেন্টগুলো বাংলাদেশের পারফরমেন্স ওরকম মাহামুরি কিছু না। তবে এক্সপেকটেশন তো সবসময় হাই থাকে যে ভালো করবে। আর যে টিম যে শেপে আছে, আশা করছি হয়তো বা যে আপনার সব ঠিকঠাক থাকলে হয়তো বা ইনশাল্লাহ ভালো কিছু হতে পারে। কোন ডিপার্টমেন্টটার প্রতি আপনি বেশি আশাবাদী? এবং সাম্প্রতিক সময় আমি নিজে থেকেই যদি বলি যে পেস বোলিং ডিপার্টমেন্টটা এখন, আপনি স্পেসিফিক কোনো পছন্দের ডিপার্টমেন্ট আছে কিনা বাংলাদেশের এই মুহূর্তে, এবং আপনার কোথায় উন্নতির প্রয়োজন সেটা যদি একটু সাজেস্ট করেন। হ্যাঁ, মানে আপনার রিসেন্টলি হয়তো বা গাভাস্কারের একটা মানে ইন্টারভিউতে সে হয়তো বলেছে যে বাংলাদেশ টিম আমরা সবসময় দেখে আসছি যে মানে ছোট পুঁজি নিয়ে যেভাবে লড়াই করে,
তো আমরা কিন্তু সেটা একদম ছোটবেলা থেকেই দেখে আসছি যে আসলে বাংলাদেশের বোলিং কিন্তু সবসময় অপোনেন্ট টিমকে একটা মানে চ্যালেঞ্জ দিতে পারে, সেরকম যে যে টোটালি হোক না কেন। তো সেই দিক থেকে তো অবশ্যই এখন বিশেষ করে তখন অনেক আগে এত বেশি স্পিন বোলিং হ্যাঁ ছিল, এখন মানে আমাদের দুইটা ফরম্যাটই খুব ভালো হয়েছে, বিশেষ করে পেস বোলিং যে রেগুলেশন হয়েছে বেশ ধরেন গত 2 বছর 3 বছর ধরে। তো এখানে তো অবশ্যই এক্সপেকটেশন থাকবে। তো মানে আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জের বিষয়টা হবে যে প্লেয়ার বিশেষ করে ফাস্ট বোলারদের ইনজুরি ইস্যু থাকে, তারা ওই সময়টা আসলে কি অবস্থায় থাকবে। তো আমার প্রত্যাশার জায়গা এবং আমার আশার জায়গা অবশ্যই পেস বল ডিপার্টমেন্ট, যদি বাংলাদেশের ব্যাটসম্যানরা মানে মানে স্কোরবোর্ডে তো একটা রান লাগবে যেটা ফাইট করার জন্য। আর এটা ধরেন আপনি যে টিমের সঙ্গে খেলতেছেন আপনার টপ 8টা টিম, তো সেইখান থেকে আপনার অবশ্যই চারিদিক দিয়ে চ্যালেঞ্জ আসবে। তো ব্যাটাররা আমরা সবসময় আমরা বড় ইভেন্টে দেখবো আমাদের ব্যাটাররাই ফেল করে, যদি ব্যাটসম্যানরা যদি ভালো কিছু করতে পারে হয়তো বা বোলিং ইউনিটটা এটাকে হয়তো বা আরো বড় জায়গায় নিয়ে যেতে পারে। আমরা এনসিএল দিয়ে শেষ করতে চাই, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। কালকে ফাইনাল রয়েছে রংপুর এবং ঢাকা মেট্রোর মধ্যে করে। এক শব্দে জানতে চাই একটু প্রেডিকশন আপনার, কোন দলকে আপনি এগিয়ে রাখছেন, কোন দল জিততে পারে? দুইটা টিমই যোগ্য দল হিসেবে উঠেছে, তবে আমি কিছুটা হলেও ঢাকা মেট্রোকে আর কি এগিয়ে রাখবো। ঢাকা মেট্রো এর আগে তারা দুইবার মুখোমুখি হয়েছেন এবং আমরা দেখেছি যে তিনবার মুখোমুখি হয়েছেন। তিনবারের মধ্যে রংপুর সম্ভবত একটি ম্যাচ জিতেছে, দুইটি ঢাকা মেট্রো জিতেছে। দেখা যাক কি হয়, আমরা জমজমাট একটা ফাইনাল দেখতে চাই, সেই প্রত্যাশা রেখে শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।